Law Insight Law, protecting your rights with integrity. রাজস্ব আইনের যে প্রশ্ন উত্তরের যে ক্লাসটা আজকে তার প্রথম ক্লাস। প্রথম প্রশ্নটা সাজানো হয়েছে সরকারি অর্থব্যবস্থা কি, সরকারি অর্থব্যবস্থার গুরুত্ব আলোচনা করে, সরকারি রাজস্ব বা আয়ের উৎস সমূহ কি। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা। এবার আসতে পারে তাহলে সরকারি অর্থব্যবস্থা কি। সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের সেই আর্থিক ব্যবস্থাকে বোঝায় যার মাধ্যমে সরকার দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও জনকল্যাণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ, বন্টন, ব্যয়, ঋণ গ্রহণ এবং আর্থিক নিয়ন্ত্রণ করে থাকে। এটি মূলত সরকারের আয় ও ব্যয়ের পরিকল্পিত নিয়ন্ত্রিত ব্যবস্থার সমষ্টি। সরকার জনগণের নিকট থেকে বিভিন্ন ধরনের কর ও কর বহির্ভূত উৎসের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করে। সংগৃহীত এই অর্থ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, প্রতিরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হয়। প্রয়োজনে সরকারের উন্নয়নমূলক কাজের জন্য ঋণ গ্রহণ করে এবং বাজেটের মাধ্যমে আয় ব্যয় হিসাব নির্ধারণ নিয়ন্ত্রণ করে। অতএব বলা যায় রাষ্ট্রের আর্থিক কার্যাবলীর পরিকল্পনা, বাস্তবায়ন, তদারকির সমন্বিত প্রক্রিয়ায় সরকারি অর্থব্যবস্থা যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সংক্ষিপ্ত ছোট কথা 3-4 লাইনের একটা প্রশ্ন। এটা আপনারা যদি লিখতে পারেন তাহলে 15 মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় খ নম্বর এই প্রশ্নটারই সরকারি অর্থব্যবস্থার গুরুত্ব। 1 নম্বর রাষ্ট্র পরিচালনার সহায়তা। সরকারি অর্থব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ও ব্যয় করা সম্ভব হয়। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা ও বিচার ব্যবস্থায় কার্যক্রম এ ব্যবস্থার উপর নির্ভরশীল। উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূমিকা। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, শিল্প ও কৃষি খাতে সরকারি ব্যয়ের মাধ্যমে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হয়। জনকল্যাণ নিশ্চিতকরণ। দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভর্তুকির সহায়তা প্রদান করা যায়। আয়ের বৈষম্য হ্রাস। প্রগতিশীল কর ব্যবস্থা ভর্তুকির মাধ্যমে ধনী ও গরিবের আয়ের ব্যবধান কমানো সম্ভব হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। মুদ্রাস্ফীতি, মন্দা, বেকারত্ব নিয়ন্ত্রণে সরকারি ব্যয় ও কর নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা। দেশের নিরাপত্তা, প্রতিরক্ষা বাহিনীর সীমান্ত রক্ষা প্রয়োজনীয় অর্থের যোগান দেয় সরকারি অর্থব্যবস্থা। কর্মসংস্থান সৃষ্টি। সরকারি প্রকল্প উন্নয়নমূলক কাজের ব্যয়ের ফলে নতুন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন। বাজেট ও উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। সরকারি রাজস্ব বা আয়ের উৎসসমূহ। সরকারি রাজস্ব বলতে রাষ্ট্র পরিচালনা, উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারের নিয়মিত আয়কে বোঝায়। সরকারি আয়ের উৎসসমূহ প্রধানত 2 ভাগে বিভক্ত। কর রাজস্ব, যে আয় সরকারের জনগণের নিকট থেকে বাধ্যতামূলকভাবে কর আদায়ের মাধ্যমে পেয়ে থাকে তাকে রাজস্ব বলা হয়। আয়কর। ব্যক্তি প্রতিষ্ঠানের আয়ের উপর সরকার যে কর আরোপ করে তাকে আয়কর বলা হয়। সম্পত্তি কর। ভূমি, বাড়ি, অন্যান্য স্থাবর সম্পত্তির আরোপিত করকে সম্পত্তি কর বলা হয়। ভ্যাট, মূল্য সংযোজন কর। পণ্য সেবার উৎপাদন, বিক্রয় পর্যায়ে আরোপিত করকে ভ্যাট বলা হয়। আমদানি রপ্তানি শুল্ক। বিদেশ হতে পণ্য আমদানি রপ্তানির সময় যে কর আদায় করা হয় তাকে শুল্ক কর বলা হয়। আবগারি শুল্ক। দেশের ভেতরে উৎপাদিত নির্দিষ্ট পণ্যের উপর আরোপিত করকে আবগারি শুল্ক বলা হয়। কর বহির্ভূত রাজস্ব। যে আয় সরকারের কর ছাড়া অন্যান্য উৎস থেকে অর্জন করে তাকে কর বহির্ভূত রাজস্ব বলা হয়। সরকারের প্রতিষ্ঠান থেকে লাভ। সরকার পরিচালিত কারখানা, ব্যাংক ও সংস্থার লাভ থেকে যে আয়। ফি ও লাইসেন্স ফি। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, নিবন্ধন ইত্যাদির জন্য আদায়কৃত ফি। জরিমানা ও দণ্ড। আইন লঙ্ঘনের জন্য আদায়কৃত জরিমানা থেকে প্রাপ্ত আয়। ডাক, রেল ও ট্রেন যোগাযোগ থেকে আয়। সরকারি সেবা প্রদানকারী সংস্থা থেকে প্রাপ্ত আয়। সুদ ও লভ্যাংশ। সরকার প্রদত্ত ঋণ, সুদ এবং বিনিয়োগ থেকে প্রাপ্ত লভ্যাংশ, অনুদান, সাহায্য। দেশীয় ও বিদেশি সংস্থা থেকে প্রাপ্ত অনুদান। উপসংহার। উপরোক্ত বিভিন্ন উৎস থেকে সংগৃহীত সরকারি রাজস্বের মাধ্যমে রাষ্ট্রীয় প্রশাসনিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়। তাহলে দেখা যাচ্ছে যে খুব সংক্ষিপ্ত পরিসরে প্রশ্ন সাজানো হয়েছে, খুব ছোট করে, যা লিখলে 15 মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আয়ের সংজ্ঞা। আয়ের বৈশিষ্ট্যগুলো কি কি? মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের পার্থক্য। আয়ের সংজ্ঞা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এই বিস্তারিত কথাটা আপনাদের লেখা লাগবে না। আয় বলতে নির্দিষ্ট একটি সময়কালে ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান বা সরকারের যে নিয়মিত অর্থমূল্য বা আর্থিক সুবিধা অর্জন করে তাকে বোঝায়। সাধারণভাবে শ্রম, পুঁজি, ভূমি বা উদ্যোগে বিনিয়োগে অর্থ আর্থিক লাভ পাওয়া যায়, তাই আয়। অর্থনীতিতে আয় শুধু নগদ অর্থে সীমাবদ্ধ নয়, এবং বেতন, মজুরি, লাভ, ভাড়া, সুদ, ভাতা ইত্যাদি সকল ধরনের আর্থিক প্রাপ্তিকে আয় অন্তর্ভুক্ত। ব্যক্তি আয় করে জীবিকা নির্বাহের জন্য, প্রতিষ্ঠান আয় করে মুনাফা অর্জনের জন্য, এবং সরকার আয় করে রাষ্ট্র পরিচালনা উন্নয়ন কাজ পরিচালনার জন্য। অতএব বলা যায় নির্দিষ্ট সময় উৎপাদন অংশগ্রহণের মাধ্যমে বা বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত মোট অর্থমূল্য হলো আয়, যা মানুষের জীবন ধারণ অর্থনৈতিক কার্যক্রমের মূল ভিত্তি।
আয়ের বৈশিষ্ট্য নির্দিষ্ট সময়সীমা সংশ্লিষ্ট। আয় সবসময় একটা নির্দিষ্ট সময়কালের সঙ্গে সম্পর্কিত, যেমন মাসিক বা বার্ষিক বা সাপ্তাহিক আয়। আর্থিক অর্থমূল্য পরিমাপযোগ্য। আয় অবশ্যই অর্থমূল্য প্রকারযোগ্য হতে হয়। পণ্য বা সেবার বিনিময়ে পাওয়া সুবিধা অর্থমূল্য হিসাবে করা হয়। উৎপাদন কার্যক্রমের ফল। আয় সাধারণত উৎপাদন বা অর্থনৈতিক কার্যক্রমের অংশগ্রহণ ফলস্বরূপ অর্জিত হয়, নিয়মিত ও পুনরাবৃত্তিমূলক। আয় সাধারণত নিয়মিত অর্জিত হয়, যেমন বেতন বৃদ্ধি, মজুরি, ভাড়া, সুদ। বৈধ উপায়ে অর্জিত। অর্থনৈতিক আয় বলতে বৈধ, সামাজিকভাবে গ্রহণযোগ্য উপায়ে অর্জিত আয়কে বোঝায়। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয় শ্রম, ভূমি, পুঁজি, উদ্যোগ এই চার উপাদান থেকে আসতে পারে। ভোগ ও সঞ্চয়ের ভিত্তি। আয় মানুষের ভোগ সঞ্চয়ের প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সূচক। আয় ব্যক্তি ও পরিবারের প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা নির্দেশ করে। মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় পার্থক্য। বৈশিষ্ট্য সংজ্ঞা। মূলধন জাতীয় আয় এমন আয় যা পুঁজি বা সম্পত্তি থেকে অর্জিত হয়। মুনাফা জাতীয় আয় এমন আয় যা উদ্যোগ বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রাপ্ত হয়। উৎপাদন উৎস জমি, ভবন, মেশিন, সরঞ্জাম, ঋণ বা বিনিয়োগ। ব্যবসা, শিল্প, বাণিজ্য কার্যক্রম। লাভের ধরন স্থির বা নিয়মিত, যেমন ভাড়া, সুদ। পরিবর্তনশীল, ঝুঁকিপূর্ণ, বাজারের উপর নির্ভরশীল। ঝুঁকি সাধারণত কম ঝুঁকিপূর্ণ ব্যবসা ক্ষতি হলে আয় কমতে পারে। উদাহরণ ভাড়া, সুদ, বন্ড, শেয়ার, লভ্যাংশ। ব্যবসার সরল মুনাফা, শিল্পের লাভ। 3 নাম্বার আয়কর অধ্যাদেশ 1984 20 ধারা মোতাবেক আয়ের খাতগুলো কি কি? সংক্ষেপে আয়ের বিভিন্ন খাত ব্যাখ্যা করো। তুমি মোট আয় ও মোট বিশ্ব আয় বলতে কি বোঝো? আয়কর অধ্যাদেশ 1984 এর 20 ধারা মোতাবেক আয়ের খাত। আয়কর অধ্যাদেশ 1984 20 ধারা অনুযায়ী আয়কে প্রথমত 5টি খাতে ভাগ করা হয়। প্রতিটি খাতে বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো। চাকরি বা নন চাকরি আয়। চাকরি বা চাকরি বিনিময়ে প্রাপ্ত অর্থ সুবিধা। উদাহরণ বেতন, ভাতা, কমিশন, বোনাস, গ্র্যাচুইটি। বৈশিষ্ট্য নিয়মিত স্থায়ী উৎস থেকে প্রাপ্ত। ভূমি বা স্থাবর সম্পত্তি থেকে আয়। জমি, বাড়ির দোকান বা অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে প্রাপ্ত হয়। উদাহরণ ভাড়া, জমি বা বাড়ি বিক্রয় থেকে আয়। বৈশিষ্ট্য আয় সাধারণ ধারাবাহিক, সম্পত্তি মূল্যায়নের উপর নির্ভরশীল। ব্যবসা বা পেশা থেকে আয়। ব্যবসা, শিল্প, পেশা থেকে প্রাপ্ত লাভ। উদাহরণ দোকান, ফার্ম, মুনাফা, চিকিৎসা, আইনজীবী বা আয়। বৈশিষ্ট্য আয় ঝুঁকিপূর্ণ হতে পারে, লাভ বা ক্ষতির উপর নির্ভর করে। পুঁজি বা বিনিয়োগ হতে আয়। স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি, বিনিয়োগ থেকে অর্জিত লাভ। উদাহরণ শেয়ার বিক্রি থেকে লাভ, জমি বা বাড়ি বিক্রয় থেকে লাভ। বৈশিষ্ট্য এককালীন বা অনিয়মিত আয়। অন্যান্য উৎস থেকে আয়। উপযুক্ত 4টি খাতের বাইরে প্রাপ্ত আয়। উদাহরণ সুদ, লভ্যাংশ, বীমা বা উপহার থেকে প্রাপ্ত অর্থ। বৈশিষ্ট্য বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয় নিয়মিত বা অনিয়মিত হতে পারে। আয়ের বিভিন্ন খাত আলোচনা। চাকরি বা বেতন জাত আয়। চাকরি বা পেশার বিনিময়ে প্রাপ্ত অর্থ। উদাহরণ বেতন, কমিশন, বোনাস, ভাতা। বৈশিষ্ট্য নিয়মিত ও ধারাবাহিক আয়। স্থাবর সম্পত্তি থেকে আয়। জমি, বাড়ির দোকান বা অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে প্রাপ্ত আয়। উদাহরণ ভাড়া, সম্পত্তি বিক্রয় থেকে লাভ। বৈশিষ্ট্য আয় সাধারণ ধারাবাহিক ও সম্পত্তি মালিকানা নির্ভর। ব্যবসা বা পেশা থেকে আয়। ব্যবসায়, শিল্প বা পেশা থেকে প্রাপ্ত লাভ। উদাহরণ দোকান বা ফার্মের লাভ, ডাক্তার বা আইনজীবীর আয়। বৈশিষ্ট্য আয় ঝুঁকিপূর্ণ, লাভ ক্ষতির উপর নির্ভরশীল। পুঁজি বা বিনিয়োগ থেকে আয়। স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি বা বিনিয়োগ থেকে প্রাপ্ত লাভ। উদাহরণ শেয়ার বিক্রি থেকে লাভ, জমি বা বাড়ি বিক্রি থেকে লাভ। বৈশিষ্ট্য এককালীন বা অনিয়মিত আয়। অন্যান্য উৎস থেকে আয়। উপরোক্ত 4টি খাতের বাইরে প্রাপ্ত আয়। উদাহরণ সুদ, লভ্যাংশ, বীমা, উপহার থেকে প্রাপ্ত অর্থ। বৈশিষ্ট্য বিভিন্ন ছোট উৎস থেকে প্রাপ্ত, নিয়মিত বা অনিয়মিত। মোট আয়, মোট বিশ্ব আয়। মোট আয় কি? একটি নির্দিষ্ট সময়কালে কেবল দেশের ভিতরে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে সমস্ত আয় অর্জিত হয় তার যোগফল। দেশের বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয় মিলিয়ে যা প্রাপ্ত হয়েছে। উদাহরণ বেতন, ব্যবসা মুনাফা, সুদ বা ভাড়া। বিশেষত শুধুমাত্র দেশের মধ্যে প্রাপ্ত আয় অন্তর্ভুক্ত। মোট বিশ্ব আয় একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশের ভিতরে বা বাইরে বিদেশ প্রাপ্ত সকল আয়ের যোগফল, অর্থাৎ দেশীয় আয়, বিদেশি আয়, মোট বিশ্ব আয়। উদাহরণ দেশের ভিতরে চাকরি থেকে আয়, বিদেশ ব্যবসা বা বিনিয়োগ থেকে প্রাপ্ত লাভ। বিশেষত আন্তর্জাতিক আয় অন্তর্ভুক্ত, তাই কর হিসাবের সময় বিভিন্ন ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে। 4 আইসিটি 1984 এর 2-7 ধারানুসারে করদাতা কারা, তাদের বিভিন্ন শ্রেণী সংজ্ঞা দাও। একটা নির্দিষ্ট সীমার আয় অর্জনকারীদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তারা কোথাও আয়কর রিটার্ন সংগ্রহ করবেন, কোথায় জমা দেবেন, কখন জমা দেবেন। গ নাম্বার রিটার্ন দাখিল না করার পরিণতি কি? নিম্নোক্ত রিটার্ন ফর্মগুলো এক লাইনে সংজ্ঞা দিন। আইটি 11 গ, আইটি 11 ঙ, আইটি 11 চ, আইটি 11 গ গ। ক ধারা 2-7 অনুসারে করদাতা কারা? ধারা 2-7 অনুযায়ী করদাতা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যাদের আয়কর বা অন্য কোনো কর পরিশোধ যোগ্য, অথবা যার ক্ষেত্রে আইন অনুযায়ী কর নির্ধারণ করা হয়েছে বা কর করা হবে, অথবা যে ব্যক্তি অন্য কারোর আয়ের জন্য প্রতিনিধি হিসাবে কর পরিশোধ দায়ী। অর্থাৎ যে ব্যক্তি বা অন্য কারো আয়ের জন্য প্রতিনিধি হিসেবে কর পরিশোধ দায়ী, অথবা যে ব্যক্তি কর পরিশোধে ব্যর্থ হওয়া অ্যাসেস ইন ডিফল্ট হিসেবে গণ্য। অর্থাৎ যে ব্যক্তি বা সত্তা সরকারি বা পরোক্ষ আয়কর সংক্রান্ত দায় বহন করে তাকেই করদাতা বলা হয়। খ
করদাতা বিভিন্ন শ্রেণী তাদের সংজ্ঞা। আইন অনুযায়ী পার্সন শব্দের আওতায় যেসব সত্তা পড়া তাই করদাতা হতে পারে, সেগুলো হলো ব্যক্তি। একজন স্বাভাবিক মানুষ যিনি নিজ নামে আয় করেন এবং কর প্রদান করেন, উদাহরণ চাকরিজীবী, ব্যবসায়ী, ডাক্তার, শিক্ষক ইত্যাদি। ফার্ম, দুই বা ততোধিক ব্যক্তি পারস্পরিক চুক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে তাকে ফার্ম বলা হয়, উদাহরণ অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান। ব্যক্তিসমূহ সংঘ, দুই বা ততোধিক ব্যক্তি কোন সাধারণ উদ্দেশ্যে একত্রে কাজ করে আয় করলে তাকে এওপি বলা হয়, উদাহরণ যৌথ উদ্যোগে পরিচালিত কোনো প্রকল্প। হিন্দু অবিভক্ত পরিবার, হিন্দু আইনের অধীনে গঠিত এমন পরিবার যেখানে যৌথ সম্পত্তি বা যৌথ আয় থাকে, উদাহরণ পিতা, পুত্র, অন্যান্য সদস্য নিয়ে গঠিত অবিভক্ত পরিবার। কোম্পানি, কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন কোনো প্রতিষ্ঠান বা আলাদা আইনগত সত্তা হিসেবে স্বীকৃত, উদাহরণ লিমিটেড কোম্পানি, প্রাইভেট কোম্পানি লিমিটেড। স্থানীয় কর্তৃপক্ষ, আইন দ্বারা প্রতিষ্ঠিত স্থানীয় প্রশাসনিক সংস্থা, উদাহরণ সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ। কৃত্রিম আইনগত ব্যক্তি, যারা মানুষ নয় কিন্তু আইন অনুযায়ী ব্যক্তি হিসাবে গণ্য, উদাহরণ ট্রাস্ট, ওয়াকফ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। উপসংহার, সারসংক্ষেপে বলা যায় ধারা 2-7 অনুযায়ী করদাতা হলো এমন ব্যক্তি বা সত্তা যাদের উপরে আইন অনুযায়ী আয়কর আরোপ করা যায় এবং এই করদাতা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। নির্দিষ্ট সীমা আয় অর্জনকারীদের আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিধানাবলী বা বিষয়াবলী। আইন অনুযায়ী নির্দিষ্ট সীমার বেশি আয় অর্জনকারী করদাতার জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আয়কর রিটার্ন কোথা থেকে সংগ্রহ করবেন? করদাতা আয়কর রিটার্ন ফর্ম সংগ্রহ করতে পারেন জাতীয় রাজস্ব বোর্ড NBR ওয়েবসাইট থেকে অনলাইন ডাউনলোড, সংশ্লিষ্ট কর সার্কেল বা করাঞ্চল অফিস থেকে বর্তমান ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে অনলাইন রিটার্ন পূরণ করা যায়। আয়কর রিটার্ন কোথায় জমা দেবেন? আয়কর রিটার্ন জমা দিতে হয় করদাতার স্থায়ী ঠিকানা বা ব্যবসায়ী স্থান আওতাধীন সংশ্লিষ্ট কর সার্কেল অথবা জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত অনলাইন ই-রিটার্ন পোর্টালের মাধ্যমে। আয়কর রিটার্ন কখন জমা দেবেন? রিটার্ন দাখিলের সময়সীমা হলো ব্যক্তি করদাতা বা ইন্ডিভিজুয়াল এর ক্ষেত্রে সাধারণত প্রতি বছর 30 নভেম্বরের মধ্যে, কোম্পানির ক্ষেত্রে আয় বর্ষ শেষ হওয়ার 6 মাসের মধ্যে। বিশেষ ক্ষেত্রে সরকার বা NBR প্রজ্ঞাপন দ্বারা সময়সীমা বাড়াতে পারে। উপসংহার, অতএব নির্দিষ্ট সীমার বেশি আয়কারী করদাতা NBR বা কর অফিস থেকে রিটার্ন সংগ্রহ করে নির্ধারিত কর সার্কেল বা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে কর রিটার্ন জমা দেবেন। রিটার্ন দাখিল না করার পরিণতি, আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে করদাতা বিভিন্ন আইনগত আর্থিক পরিণতি ভোগ করতে পারে। জরিমানা, রিটার্ন দাখিলে ব্যর্থ হলে করদাতার উপর কর কর্তৃপক্ষ আর্থিক জরিমানা আরোপ করতে পারেন। বিলম্ব ফি, অতিরিক্ত কর, নির্ধারিত সময় অতিক্রম করার পর রিটার্ন দাখিল করলে করদাতার বিলম্ব ফি, অতিরিক্ত কর অথবা সারচার্জ প্রদান করতে হতে পারে। কর নির্ধারণের নিজ উদ্যোগ, করদাতা রিটার্ন না দিলে কর কর্তৃপক্ষ নিজ বিবেচনায় কর নির্ধারণ করতে পারে, যা অনেক সময় করদাতার জন্য অসুবিধাজনক বা বেশি পরিমাণ হয়। এক্সেস ইন ডিফল্ট হিসাবে গণ্য, রিটার্ন দাখিল না করা করদাতা এক্সেস ইন ডিফল্ট হিসাবে গণ্য হতে পারে, ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। আইনগত ব্যবস্থা, শাস্তি, গুরুতর ক্ষেত্রে করদাতার বিরুদ্ধে মামলা, আর্থিক দণ্ড বা অন্যান্য আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কর সংক্রান্ত সুবিধা থেকে বঞ্চিত হওয়া, রিটার্ন দাখিল না করলে করদাতা বিভিন্ন সরকারি সুবিধা যেমন ব্যাংক ঋণ, টেন্ডারে অংশগ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন ইত্যাদি ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। উপসংহার, অথবা আয়কর রিটার্ন দাখিল না করলে করদাতা জরিমানা, অতিরিক্ত কর, আইনগত ব্যবস্থা ও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার মতো গুরুতর পরিণতি ভোগ করতে হয়। নিম্নোক্ত রিটার্নগুলো ফর্মগুলো এক লাইনে সংজ্ঞা দিন। আইটি 11 গ, যে সকল ব্যক্তি করদাতা ইন্ডিভিজুয়াল নির্দিষ্ট সীমার বেশি আয় করেন এবং সাধারণত আয়ের উৎস রয়েছে তাদের জন্য নির্ধারিত রিটার্ন ফর্ম। আইটি 11 ফার্ম এর আয়কর রিটার্ন দাখিলের জন্য নির্ধারিত ফর্ম। আইটি 11 চ কোম্পানি আয়কর রিটার্ন দাখিলের জন্য নির্ধারিত ফর্ম। আইটি 11 গ হিন্দু বিভক্ত পরিবার HUF বা ব্যক্তিসমূহ সংঘ AOP আয়কর রিটার্ন দাখিলের জন্য নির্ধারিত ফর্ম। 5 নম্বর, কর নির্ধারণ কি? কর নির্ধারণ চক্রের ধাপগুলো আলোচনা করে নিম্নোক্ত বিষয়ের উপর কর নির্ধারণ কিভাবে করা হয়। মৃত ব্যক্তির ক্ষেত্রে, ব্যবসা বন্ধের ক্ষেত্রে, হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে কর নির্ধারণ কি? বিস্তারিত আলোচনা। কর নির্ধারণ বলতে আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী করদাতাকে নির্দিষ্ট আয় বর্ষের অর্জিত আয়ের উপর করযোগ্য আয় নিরূপণ, কর হার প্রয়োগ এবং চূড়ান্তভাবে পরিশোধযোগ্য করের পরিমাণ নির্ধারণ করা আইনগত প্রক্রিয়াকে বোঝায়। কর নির্ধারণের মূল উপাদান, কর নির্ধারণের প্রক্রিয়া সাধারণত নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। মোট আয় নিরূপণ, করদাতার বিভিন্ন উৎস, চাকরি, ব্যবসা, পেশা, গৃহ সম্পত্তি, মূলধনী লাভ, অন্যান্য উৎস থেকে অর্জিত সব আয় হিসাবে করা হয়। করমুক্ত আয় ও ছাড় নির্ধারণ, আইন অনুযায়ী যেসব আয় করমুক্ত এসব খাতে কর রেয়াত বা ছাড় প্রযোজ্য সেগুলো বাদ দেওয়া হয়। করযোগ্য আয় নির্ধারণ, মোট আয় থেকে করমুক্ত আয় ও অনুমোদিত ব্যয় বাদ দিয়ে করযোগ্য আয় নির্ধারণ করা হয়। কর হার প্রয়োগ, নির্ধারিত কর হার অনুযায়ী করযোগ্য আয়ের উপর কর নির্ধারণ করা, কর হিসাব করা। অগ্রিম কর ও উৎস কর সমন্বয়, ইতিপূর্বে পরিশোধিত অগ্রিম কর বা উৎস কর্তৃক কর থাকলে তা সমন্বয় করা হয়। চূড়ান্ত কর নির্ধারণ, সব হিসেব শেষে করদাতা পরিশোধযোগ্য বা কর ফেরতযোগ্য করের পরিমাণ চূড়ান্ত করা হয়। কর নির্ধারণের উদ্দেশ্য, কর নির্ধারণের প্রধান উদ্দেশ্য হলো সরকার রাজস্ব আদায় নিশ্চিত করা,
করদাতা ন্যায্য কর নিরূপণ করা, কর আইন বাস্তবায়ন করা, কর ফাঁকি প্রতিরোধ করা। উপসংহার: সার্বিকভাবে কর নির্ধারণ হলো এমন একটি পূর্ণাঙ্গ আইনসম্মত প্রক্রিয়া যার মাধ্যমে করদাতা আয় বিশ্লেষণ করে রাষ্ট্র নির্ধারণ করে সে কতটুকু কর প্রদান করবে। কর নির্ধারণ চক্রের ধাপসমূহ: কর নির্ধারণ চক্র বলতে একটি আয় বর্ষ শুরু হওয়ার থেকে শুরু করে কর নির্ধারণ, কর আদায় এবং চূড়ান্ত নিষ্পত্তি পর্যাপ্ত সম্পূর্ণ ধারাবাহিক প্রক্রিয়াকে বোঝায়। এই চক্রের ধাপগুলো ধারাবাহিক নিচে আলোচনা করা হলো। আয় বর্ষ নির্ধারণ: যে সময় করদাতা আয় অর্জন করে তাকে আয় বর্ষ বলা হয়। এই আয় বর্ষ আয়ের উপর পরবর্তী নির্ধারণী বছরের কর নির্ধারণ করা হয়। করদাতা আয় অর্জন: করদাতা চাকরি, ব্যবসা, পেশা, কৃষি, গৃহসম্পত্তি, মূলধনী লাভ, অন্যান্য উৎস থেকে আয় অর্জন করে। এই আয় কর নির্ধারণের ভিত্তি। রিটার্ন দাখিল: করদাতা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ফর্ম আয়কর রিটার্ন দাখিল করেন। রিটার্নে মোট আয়, করযোগ্য আয় ও প্রদেয় কর বিবরণ থাকে। রিটার্ন যাচাই তদন্ত: কর কর্তৃপক্ষ দাখিলকৃত রিটার্ন পরীক্ষা করে প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য হিসাবপত্র ব্যাখ্যা করে চাইতে পারে। কর নির্ধারণ: রিটার্নে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কর কর্তৃপক্ষ করযোগ্য আয় নির্ধারণ করে এবং আইন অনুযায়ী কর হার প্রয়োগ করে কর হারের পরিমাণ নির্ধারণ করে। কর দাবি নোটিশ প্রদান: কর নির্ধারণ শেষ হলে করদাতাকে পরিশোধযোগ্য করের পরিমাণ উল্লেখ করে কর দাবি নোটিশ প্রদান করা হয়। কর পরিশোধ: করদাতা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে কর পরিশোধ করে। আপত্তি ও আপিল যদি থাকে: করদাতার কর নির্ধারণে অসন্তুষ্ট হলে আইন অনুযায়ী আপত্তি বা আপিল করতে পারে। কর আদায় নিষ্পত্তি: পরিশোধ বা আপিল নিষ্পত্তির মাধ্যমে কর আদায় সম্পূর্ণ হলে কর নির্ধারণ চক্রের পরিসমাপ্তি ঘটে। উপসংহার: কর নির্ধারণ চক্রের একটি ধারাবাহিক আইন নির্ভর প্রক্রিয়া যার প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পূর্ণ হলে ন্যায্য কর আদায় ও কর ব্যবস্থা সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত হয়। নির্মুক্ত বিষয়ের উপর কর নির্ধারিত কিভাবে হয়? মৃত ব্যক্তির ক্ষেত্রে কর নির্ধারণ: মৃত ব্যক্তির কর নির্ধারণ করা হয় তার আইনগত প্রতিনিধি এর মাধ্যমে। মৃত্যুর আগ পর্যন্ত অর্জিত আয়ের উপর কর নির্ধারণ হয় এবং সেই কর মৃত ব্যক্তির সম্পত্তি থেকে পরিশোধযোগ্য। ব্যবসা বন্ধের ক্ষেত্রে কর নির্ধারণ: কোনো ব্যবসা স্থায়ী বন্ধ হলে বন্ধ হওয়ার তারিখ পর্যন্ত অর্জিত আয়ের উপর বিশেষ করে নির্ধারণ করা হয়। এক্ষেত্রে কর কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে তাৎক্ষণিক ও সংক্ষিপ্ত কর নির্ধারণ করতে পারে। হিন্দু অবিভক্ত পরিবার এইচইউপি ক্ষেত্রে কর নির্ধারণ: হিন্দু অবিভক্ত পরিবারকে স্বতন্ত্র কর সত্তা হিসাবে গণ্য করা হয়। পরিবার যৌথ আয়ের উপর কর নির্ধারণ করা হয় এবং পরিবারের কর্তা কর পরিশোধের দায়িত্ব পালন করে। উপসংহার: কর নির্ধারণটি ধারাবাহিক প্রক্রিয়া যা সাধারণত করদাতা, মৃত ব্যক্তি, ব্যবসা বন্ধ, এইচইউএফ সব ক্ষেত্রেই আইনের নির্দিষ্ট বিধান অনুসারে সম্পূর্ণ হয়। 6 নম্বর, সংক্ষেপে আয়কর অধ্যাদেশ 1984 বর্ণনা দাও। সংক্ষেপে কর আইনের উপাদান বর্ণনা করো এবং যেগুলো অত্র আইনের উৎস হিসেবে গণ্য হয়। কর নির্ধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন কর কমিশনার তার ক্ষমতা ও কার্যগুলো আলোচনা করো। সংক্ষেপে আয়কর অধ্যাদেশ 1984 বর্ণনা। আয়কর অধ্যাদেশ 1984 আয়কর ব্যবস্থা প্রধান উৎস। এই অধ্যাদেশ মাধ্যমে করদাতা আয় নির্ধারণ, কর হার প্রয়োগ, রিটার্ন দাখিল, কর নির্ধারণ, কর আদায় এবং আপিল শাস্তি নির্বাচন সম্পর্কে বিধান রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই অধ্যাদেশের বাস্তবায়ন দায়িত্ব পালন করে। সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো আইন। কর আইনের উপাদান ও কর আইনের উৎস। কর আইনের উপাদান বলতে সেই সব আইনগত প্রশাসনিক উৎসকে বোঝায় যেগুলো মাধ্যমে কর আইন প্রণীত, ব্যাখ্যাত ও কার্যকর করা হয়। আয়কর অধ্যাদেশ 1984 উৎস হিসেবে নিম্নোক্ত উপাদানগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সংবিধান: বাংলাদেশের সংবিধান সরকারকে কর আরোপ, সংগ্রহ ও নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদান করে। সংবিধানের বিধান ছাড়া কোনো কর বৈধভাবে আরোপ করা যায় না। আয়কর অধ্যাদেশ আইন অধ্যাদেশ: সংসদ কর্তৃক প্রণীত আইন বা রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশ কর আইনের প্রধান উৎস। আয়কর অধ্যাদেশ 1984 শ্রেণীর অন্তর্ভুক্ত এবং এটি আয়কর সংক্রান্ত মূল আইন। আইনের কার্যকর বাস্তবায়নের জন্য সরকার বা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রণীত বিধি ও নিয়মাবলী, এগুলো আইনের অধীনে প্রণীত হয় অনেক আইনের অংশ হিসাবে গণ্য। প্রজ্ঞাপন ও এসআরও: জাতীয় রাজস্ব বোর্ড কর হার নির্ধারণ, কর অব্যাহতি, ছাড়, সময়সীমা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে প্রজ্ঞাপন এসআরও জারি করেন। এগুলো কর আইনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক উৎস। সার্কুলার ও নির্দেশনা: কর প্রশাসন পরিচালনার জন্য এনবিআর বা কর কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত নির্দেশনা। সার্কুলারে কর কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক হলেও করদাতার উপর সরাসরি আইনগত বাধ্যতামূলক সৃষ্টি করে না। বিচারিক সিদ্ধান্ত, আদালতের রায়। উচ্চ আদালত, আপিল ট্রাইব্যুনাল রায় কর আইনের ব্যাখ্যা প্রদান করে। এসব রায় ভবিষ্যৎ কর নির্ধারণের দৃষ্টান্ত হিসাবে ব্যবহৃত হয়। কর প্রশাসনিক প্রথা রীতি: দীর্ঘদিন ধরে অনুসৃত প্রশাসনিক রীতি ও প্রথা কর আইনের ব্যাখ্যায় সহায়ক ভূমিকা পালন করে, যদিও তা লিখিত আইন বিকল্প। উপসংহার: অতএব কর আইন কেবল একটি অধ্যাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এবং সংবিধান, আইন, বিধি, প্রজ্ঞাপন, সার্কুলার, আদালতের রায় সব মিলিয়ে কর আইনের পূর্ণ কাঠামো গঠিত।
কর নির্ধারণে উপকর কমিশনের ক্ষমতা কার্যবলী। উপকর কমিশনের আয়কর অধিনিয়ম 84 অনুযায়ী কর নির্ধারণ প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। তিনি কেবল রিটার্ন যাচাই ও কর নির্ধারণে নয়, বরং কর আদায় ও প্রশাসনিক তদারকিতেও গুরুত্বপূর্ণ। কর নির্ধারণের ক্ষমতা: করদাতা দাখিলকৃত আয়কর রিটার্ন যাচাই করে করযোগ্য আয় নির্ধারণ করেন, কর হার প্রয়োগ করে পরিশোধযোগ্য করের চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করেন। প্রয়োজন রিটার্নের অপূর্ণতা বা ভুল তথ্য সংশোধন করে কর পূর্ণ নির্ধারণের ক্ষমতা রয়েছে। রিটার্ন যাচাই তথ্য: রিটার্নে প্রদত্ত আয়, ব্যয় অন্যান্য তথ্যের সব যাচাই করা। প্রয়োজনীয় হলে করদাতার হিসাবপত্র, দলিল, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি দলব পরীক্ষা করা। সন্দেহজনক বা অসম্পূর্ণ তথ্যের ক্ষেত্রে তদন্ত পরিচালনা করা। নোটিশ জারি করার ক্ষমতা: করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল বা তথ্য সরবরাহের জন্য নোটিশ প্রদান করা। করদাতার পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া বা কর হিসেব সংশোধনের নোটিশ জারি করা। বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট: করদাতা রিটার্ন দাখিল না করলে, তথ্য গোপন করলে উপকর কমিশন নিজের বিবেচনায় কর নির্ধারণ করতে পারেন। এটি নিশ্চিত করে যে কর আদায় বন্ধ হবে না এবং সরকার রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে না। জরিমানা অতিরিক্ত কর আরোপ: আইন লঙ্ঘন বা রিটার্ন দাখিল না করার ক্ষেত্রে জরিমানা বা অতিরিক্ত কর আরোপের ক্ষমতা। বিলম্বে রিটার্ন দাখিল কর বা পরিশোধের ক্ষেত্রে ছাড় আরোপ করা। কর পুনর্নির্ধারণ ও সংশোধন: ভুল অসম্পূর্ণ তথ্যের কারণে পূর্বে নির্ধারিত কর পুনর্নির্ধারণ। করদাতার আয় বা খরচ সংক্রান্ত তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করা। প্রয়োজনীয় সংশোধিত নোটিশ প্রদান করা। কর দাবি আদায়: কর নির্ধারণের শেষ কর দাবি নোটিশ প্রদান, নিশ্চিত করা যে নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ করা হয়েছে। প্রয়োজনীয় কর আদায়ের সহায়ক ব্যবস্থা গ্রহণ। আপিল ও আদালতের কার্যাবলী: করদাতা আপিল করলে প্রয়োজনীয় নথি ও প্রতিবেদন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদালতে প্রেরণ। প্রশাসনিক ও আইনগত নির্দেশনার মাধ্যমে আদালত ও কর কর্তৃপক্ষের নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করা। প্রশাসনিক তদারকি নিয়ন্ত্রণ: কর প্রশাসনের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা। কর রিটার্নের যাচাই ও কর নির্ধারণ প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন তদারকি করা। করদাতা সচেতন করা ও কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। উপসংহার: উপকর কমিশনের কর নির্ধারণ প্রক্রিয়া কেন্দ্রীয় কর্মকর্তার মাধ্যমে করদাতা আয় ও কর নির্ধারণ, রিটার্নের যাচাই ও তদন্ত পরিচালনা করা, কর আদায় ও প্রশাসনিক নিয়ন্ত্রণ করা, সমস্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা। তাদের ক্ষমতা কার্যকর ছাড়া আয়কর ব্যবস্থা কার্যকর পরিচালিত হওয়া সম্ভব নয়।